দোহা, কাতারের রাজধানী। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে এই মুহূর্তে যেন আগুন জ্বলে উঠেছে। ইসরায়েলের বিমান হামলার মাত্র কয়েকদিন পর কাতার কড়া হুঁশিয়ারি দিল। মুখপাত্র মাজিদ আল আনসারি বললেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বিনা শাস্তিতে তারা পার পাবে না। হামলার সময় হামাসের 5 নেতা নিহত হয়েছেন। দোহা শুধু ক্ষোভ প্রকাশ করছে না, তারা বলছে অপরাধের মূল্য দিতে হবে। কাতারের বার্তা যেন মধ্যপ্রাচ্যের কূটনীতির জন্য এক নতুন দিক নির্দেশ করছে। অনেকে বলছেন এটি শুধু হুঁশিয়ারি নয়, এটি শক্তি প্রদর্শনের এক স্ট্র্যাটেজিক বার্তা। তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দোহায় ইসরায়েলের হামলার মাধ্যমে কাতারকে একটি বার্তা দেওয়া হয়েছে, বিমান বাহিনীর এই হামলা বিফলে যায়নি। নেতানিয়াহু এই বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পর দোহায় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি ওই হুঁশিয়ারি দেন। এদিকে ইরানও পিছিয়ে নেই। 12 দিনের তীব্র যুদ্ধের পর ইরানের আতঙ্ক চূড়ান্ত রূপ নেয়। বিদেশি জিপিএস সিস্টেমের ওপর নির্ভরতা তাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। এআই প্রযুক্তি ব্যবহার করে মোসাদ ইরানের শীর্ষ নেতাদের খুঁজে হত্যা করেছে। এখন ইরান নতুন পথ বেছে নেয়, নিজস্ব জাতীয় স্যাটেলাইট নেভিগেশন নেটওয়ার্ক। ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াহিদ ইয়াজদানিয়ান বলেছেন, বিদেশি জিপিএস কখনো সম্পূর্ণ নিরাপদ হতে পারে না। আমাদের নিজস্ব নক্ষত্র মণ্ডল তৈরি করতে হবে। এই প্রকল্প শুধু সামরিক নয়, বরং বেসামরিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। নগর পরিবহন, ট্রেন, জাহাজ ও বিমানের নেভিগেশন সুরক্ষিত হবে। ইরানের স্যাটেলাইট চিত্র দিয়ে তারা কৃষি এবং পানি সম্পদ পর্যবেক্ষণ করছে। গম, বার্লি, ভুট্টা, আলু উৎপাদন থেকে শুরু করে আমদানি রপ্তানি সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে মহাকাশ চিত্রের সাহায্যে। একই সঙ্গে ইরান 2026 সালের মধ্যে 4টি নতুন উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে। জাফর, পায়া, কাউসার এবং সোলাইমানি ন্যারো ব্যান্ড প্রতিটি উপগ্রহের লক্ষ্য দেশের উন্নয়ন ও পর্যবেক্ষণ। কাতার সরাসরি ইসরায়েলকে সতর্ক করছে, ইরান প্রযুক্তির মাধ্যমে নিজের শক্তি বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে প্রতিটি পদক্ষেপ এখন এক একটি অগ্নি পরীক্ষা। দোহা বলছে অপরাধের মূল্য দিতে হবে, তেহরান বলছে নিরাপত্তা এবং স্বাধীনতা নিজেদের হাতে রাখতে হবে। দোহার সংবাদ সম্মেলন, কাতারের কড়া হুঁশিয়ারি, ইরানের মহাকাশ কেন্দ্রের আলো এবং ভবিষ্যতের উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি, সমস্ত চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। আরব ও ইসলামিক বিশ্বের নিরাপত্তা, ইরানের প্রযুক্তিগত শক্তি এবং ইসরায়েলের আগ্রাসন সব মিলিয়ে এক অবিশ্বাস্য নাটক। মধ্যপ্রাচ্য কেবল যুদ্ধের ময়দান নয়, এটি কূটনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক শক্তির খেলা, যে কেউ এক মুহূর্তে গল্পের অংশ হতে পারে। দোহা ও তেহরানের শক্তি প্রদর্শন সেই বার্তা দিচ্ছে, এখন সময় এসেছে নতুন রাজনৈতিক, কৌশলগত এবং প্রযুক্তিগত শক্তি প্রদর্শনের। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও লাল আগুনে ভরে উঠেছে। ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অস্থির হয়ে গেছে গোটা অঞ্চল। এতদিন মনে হয়েছিল লড়াই শুধু গাজাকে ঘিরে সীমাবদ্ধ, কিন্তু সেই আগুন এখন ছড়িয়ে পড়ছে লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, এমনকি ইয়েমেন পর্যন্ত। টার্গেট হলো এমন এক দেশ যার সঙ্গে ইসরায়েলের সরাসরি কোনো শত্রুতা ছিল না। দেশটি হলো মধ্যপ্রাচ্যের ধনী শক্তি, গ্যাস আর তেলের আধার কাতার। মুহূর্তেই আকাশ কেঁপে উঠল ইসরায়েলের ক্ষেপণাস্ত্রে। আঘাত হানা হলো একটি সভাকক্ষে, যেখানে ফিলিস্তিনি নেতারা শান্তি আলোচনায় বসেছিলেন। শান্তির মঞ্চ এক নিমিষে পরিণত হলো ধ্বংসস্তূপে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি নেতৃত্বকে মাটি চাপা দেয়া। এখান থেকেই শুরু হলো উত্তেজনার নতুন অধ্যায়। হামলার খবর ছড়িয়ে পড়তেই মুসলিম বিশ্বে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। কাতারের উদ্যোগে তড়িঘড়ি বসে যায় জরুরি আরব ইসলামিক সম্মেলন। এক টেবিলে মুখোমুখি বসেন আরব লীগ আর ওআইসির শীর্ষ নেতারা, আর সেখানেই গর্জে ওঠেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার কণ্ঠ যেন বজ্রপাত। যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের দীর্ঘ ছায়া ছাড়া ইসরায়েল কখনো এমন দুঃসাহস দেখাতে পারত না। এই হামলা শক্তির প্রদর্শনী নয়, বরং তাদের হতাশার বহিঃপ্রকাশ। পেজেশকিয়ান ঘোষণা দিলেন, এই হামলা মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার, এমনকি ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে। শুধু নিন্দা জানালে হবে না, মুসলিম দেশগুলোকে নিতে হবে কার্যকর পদক্ষেপ। তিনি সতর্ক করলেন, যারা ইসরায়েলের আগ্রাসন মেনে নিচ্ছে বা সমর্থন করছে, ইতিহাস তাদের অপরাধও মনে রাখবে। আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হই, কাল কোনো দেশই নিরাপদ থাকবে না। তার এই ঘোষণা যেন ঢেউ তুলল বৈঠক কক্ষে। নেতারা নিঃশব্দে তাকিয়ে রইলেন। সবাই বুঝতে পারলেন, এটা শুধু বক্তৃতা নয়, বরং এক নতুন যুদ্ধ ঘোষণার পূর্বাভাস। পর্যবেক্ষকদের মতে দোহায় ইসরায়েলের হামলা শুধু কাতারের নয়,
পুরো মুসলিম বিশ্বের ভাবনার ধারা পাল্টে দিয়েছে। ইসরায়েল হয়তো ভুলে গেছে এই অঞ্চলের সবচেয়ে বড় শক্তির নাম ইরান। হিজবুল্লাহ থেকে ইয়েমেনের হুথি সবাই দাঁড়িয়ে আছে তেহরানের ছায়াতলে। ইরান বহুবার প্রমাণ করেছে তারা শুধু কণ্ঠ নয়, বাস্তব শক্তি। আঘাত করলে তারা পাল্টে আঘাত হানতে জানে। মুসলিম বিশ্ব কি সত্যিই এক হবে? ইসরায়েলের দুঃসাহস কি নিজেদের জন্য ফাঁদ হয়ে দাঁড়াবে, নাকি আবারও কূটনীতির ধোঁয়ায় ঢেকে যাবে সব? এদিকে ইসরায়েলের হাতে নিগ্রহের শিকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বিশ্বের 1 নম্বর ধনী ও ইউরোপের সেনজেনভুক্ত দেশ লুক্সেমবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে দেয়া হবে এই ঘোষণা। দেশটির পার্লামেন্টারি কমিশনকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল দেশটির এক পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম সহ অন্য দেশগুলো যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, তখন লুক্সেমবার্গ এই সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেবে। মুসলিম বিশ্ব কি গড়ছে যৌথ ইসলামিক আর্মি? মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, মাটিতে অশান্তি। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন আর ইয়েমেন, প্রতিটি দেশের ঘটনা যেন এক ধারাবাহিক উত্তেজনার গল্প। কিন্তু হঠাৎ দোহা, কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুধু হামাসের বৈঠকে লক্ষ্য করেনি, বরং পুরো আরব ও মুসলিম বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ওই হামলায় প্রাণ হারিয়েছেন 5 জন হামাস নেতা এবং 1 জন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। আন্তর্জাতিক আইনও এই হামলাকে সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। আরব বিশ্বে এই আঘাতকে শুধু রাজনৈতিক আক্রমণ নয়, নিরাপত্তার সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। আর এখানেই প্রশ্ন ওঠে, মুসলিম দেশগুলোকে যৌথ সামরিক বাহিনী অর্থাৎ ইসলামিক আর্মি গঠন করবে? ইরাকের প্রধানমন্ত্রীর আহ্বান। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি বলেছেন, মুসলিম দেশগুলো এখনই যদি একত্রিত হয়ে নিজেদের রক্ষা করতে চায়, তাদের যৌথ সামরিক বাহিনী গঠন করা ছাড়া বিকল্প নেই। তার মতে শুধু সামরিক নয়, রাজনৈতিক অর্থনৈতিক অংশীদারিত্বও প্রয়োজন। তিনি সতর্ক করলেন, ইসরায়েলি আগ্রাসন কাতারে থেমে থাকবে না, পুরো অঞ্চলে তার প্রভাব পড়বে। পুরনো প্রস্তাবের পুনরুজ্জীবন। ইসলামিক আর্মির ধারণা নতুন নয়। প্রায় 1 দশক আগে মিশর এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও ভিন্ন জোটগত সম্পর্কের কারণে তখন তা বাস্তবায়ন হয়নি। দোহা হামলার পর এই প্রশ্ন আবার জীবন্ত হয়ে উঠেছে। মুসলিম দেশগুলোকে সত্যিই একযোগে সামরিক শক্তি গড়ে তুলতে পারবে? উপসাগরীয় রাজনীতির টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, এখন কঠিন অবস্থায়। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল তারা, কিন্তু দোহা হামলার পর এই সম্পর্ক নতুন চাপের মুখে। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান সব দেশই নিজেদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হচ্ছে। ইসলামিক আর্মি গঠনের উদ্যোগ যদি এগিয়ে আসে, পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক বজায় রাখা আর মুসলিম বিশ্ব ঐক্য রক্ষা, দুটি একসাথে রাখা কঠিন হয়ে যাবে। ফিলিস্তিন প্রশ্ন ও মুসলিম ঐক্য। দোহা হামলার কেন্দ্রবিন্দুতে ফিলিস্তিন। ইরাকের প্রধানমন্ত্রী মনে করেন, ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম বহুদিন ধরেই মুসলিম দেশগুলোকে একত্রিত করার মূল কেন্দ্র। এবারও মুসলিম তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে সরব ইসলামিক আর্মির দাবি করছে। রাশিয়ার শক্তি ও চ্যালেঞ্জ। ইরানও এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের এই জটিলতায় ইরানের সামরিক ও কৌশলগত শক্তি নজর কাড়া। হিজবুল্লাহ থেকে ইয়েমেনি হুথি, সকলের পিছনে আছে তেহরানের শক্তিশালী ছায়া। ইসলামিক আর্মি গঠিত হলে শুধু ইসরায়েল নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যও পাল্টে যেতে পারে। দোহা হামলা দেখিয়ে দিল ইসরায়েল আর সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উপরও আঘাত চালাচ্ছে। ইসলামিক আর্মি শুধু প্রতীকী নয়, এটি বাস্তব চাহিদা। মুসলিম বিশ্ব কি সত্যি ঐক্যবদ্ধ হয়ে সামরিক বাহিনী গঠন করবে, নাকি কূটনৈতিক জটিলতায় থেমে যাবে? একটাই বিষয় পরিষ্কার, যখন আগ্রাসন সীমা ছাড়িয়ে যায়, ঐক্যের আহ্বান আরও জোরালো হয়ে ওঠে। ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক? মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ঢেউ নতুন মোড় নিয়েছে। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা এবার তুরস্ককে সরাসরি ঝুঁকির মুখে ফেলেছে।
সিরিয়ার কৌশলগত অবস্থান এবং আঙ্কারার শক্তিশালী ভূ রাজনৈতিক ভূমিকা ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সম্প্রসারণবাদ কোনো কাল্পনিক ভাবনা নয়, এটি বাস্তব। যদি এটি থামানো না যায়, ধীরে ধীরে শুধু প্রতিবেশী দেশ নয়, আরও দূরের দেশগুলোও ইসরায়েলের হুমকির মুখে পড়বে। তুরস্কের ক্ষেত্রে বিষয়টি কেবল হামাস বা ফিলিস্তিনের সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসরায়েল সিরিয়ার উপর প্রভাব বিস্তার করতে চাইছে, আর তুরস্ক সেই কৌশলগত এলাকাগুলো ধরে রাখতে চায়। ফলে দুই দেশের মধ্যে সংঘাতের সম্ভাবনা স্পষ্ট। ইসরায়েল তুরস্ক সংঘাত কেবল সামরিক নয়, রাজনৈতিকও। তুরস্কের সাধারণ জনগণই ইসরায়েলের সম্প্রসারণবাদের বিরুদ্ধে। এই মনোভাব আঙ্কারার পক্ষে ইসরায়েলের উপস্থিতি মেনে নেওয়া আরও কঠিন করে তুলেছে। তাই সংঘাতের মূল কারণ শুধু হামাস নয়, বরং ইসরায়েলের বৃহত্তর সম্প্রসারণবাদী লক্ষ্য। এছাড়া ইরানের শক্তি ও প্রভাব এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করছে। দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক জরুরি সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বলেন, যদি মুসলিম দেশগুলো একজোট হয়, ইসরায়েল কোনো দেশকে সরাসরি আক্রমণ করার সাহস পাবে না। মাসুদ পেজিশকিয়ান আরও বলেন, মুসলিম বিশ্ব ঐক্য গড়ে তোলা এখন সময়ের সর্বোচ্চ দাবি। সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য বড় মুসলিম দেশগুলো যদি একত্রে কাজ করে, তাহলে ইসরায়েলের সম্প্রসারণবাদ ঠেকানো সম্ভব। সৌদি যুবরাজের জবাবে মোহাম্মদ বিন সালমান বলেন, ইসলামিক দেশগুলোকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী হতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একমাত্র পথ যাতে ইসরায়েলের আগ্রাসন রুখে দেওয়া যায়। তিনি সতর্ক করে দেন, এই অঞ্চলে পরিস্থিতি অতীব সংবেদনশীল, তাই দেশগুলোর মধ্যে সহযোগিতা আর ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। ইরানের শক্তি। ইরানের সামরিক ও কৌশলগত শক্তি এই মুহূর্তে মুসলিম বিশ্বের জটিল পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজবুল্লাহ থেকে ইয়েমেনের হুথি সবই ইরানের শক্তিশালী ছায়ার আওতায়। ইসলামিক দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তবে শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই পাল্টে যেতে পারে। ইসরায়েলি সম্প্রসারণবাদের পথে তুরস্ক দাঁড়িয়ে আছে। আঙ্কারার অবস্থান শুধু সামরিক নয়, ভূ রাজনীতিকও। আরব ও ইসলামিক দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে পারে। দোহা সম্মেলনই সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের শুরু। এবার প্রশ্ন হলো, মুসলিম দেশগুলো কি সত্যি ঐক্যবদ্ধ হয়ে সামরিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী হবে, নাকি কূটনৈতিক জটিলতায় আবারও পিছিয়ে যাবে? যার উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের মানচিত্র। আরব দেশগুলো কি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ঢেউ। দোহায় অনুষ্ঠিত ইসলামিক শীর্ষ সম্মেলনের পর উপসাগরীয় দেশগুলো থেকে এসেছে এক বিশাল ঘোষণা। যদি কেউ এক দেশকে আক্রমণ করে, পুরো উপসাগরীয় অঞ্চল প্রস্তুত প্রতিক্রিয়া দেখাতে। জিসিসি কাতারে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এটিকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। সুপ্রিম কাউন্সিল স্পষ্টভাবে জানিয়েছে, রাষ্ট্রগুলোর নিরাপত্তা অখণ্ড। একজনের উপর আক্রমণ সকলের উপর আক্রমণ। হামলার পর জিসিসি দ্রুত প্রতিরক্ষামূলক অবস্থার মূল্যায়ন করতে দোহায় একটি অসাধারণ অধিবেশন আয়োজন করেছে। কাউন্সিল যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উপসাগরীয় প্রতিরোধ ক্ষমতা সক্রিয় করার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন সামরিক কমান্ডকেও নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করতে। দোহায় ইসরায়েলের হামলা কাতারের মধ্যস্থতা ভূমিকা পুরোপুরি ব্যাহত করেছে। এটি কেবল কাতারের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য শঙ্কার সংকেত। এই হামলা গাজায় যুদ্ধবিরতি আয়োজন, বন্দিদশা ও বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ কমানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। জিসিসি সব দেশের পক্ষ থেকে কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং এর প্রতিক্রিয়ামূলক পদক্ষেপগুলোর পূর্ণ সমর্থন জানিয়েছে। সুপ্রিম কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, এই আক্রমণ মোকাবেলায় কাতারের পাশে জিসিসি রাষ্ট্রের পূর্ণ সংহতি রয়েছে। জোর দিয়ে বলা যায়, জিসিসি রাষ্ট্রের নিরাপত্তা অবিচ্ছেদ্য। জিসিসি সনদ এবং যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুসারে যে কোনো একটির ওপর আক্রমণ তাদের সকলের উপর আক্রমণ। দোহা শীর্ষ সম্মেলনের পর আরব ও মুসলিম নেতারা একটি যৌথ বিবৃতি জারি করেছেন।
খসড়া বিবৃতিতে দেশগুলিকে আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের সাথে সব সম্পর্ক পর্যালোচনা করতে। এছাড়া তারা উল্লেখ করেছে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড বন্ধ করতে আইনি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। জিসিসি সচিব মার্কিন যুক্তরাষ্ট্রকেও আহ্বান জানিয়েছেন ইসরায়েলের ওপর প্রভাব ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। এটি ইঙ্গিত দেয় যে মুসলিম দেশগুলো কেবল বক্তব্যে সীমাবদ্ধ থাকছে না, তারা সত্যি একত্রে পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের শক্তি ও প্রভাব। ইরানও এই ঐক্যের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। ইরানের সামরিক ও কৌশলগত শক্তি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্বতন্ত্র গোষ্ঠীর সঙ্গে সংযুক্তি এবং আরব অঞ্চলে তার প্রভাব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কাঠামো হিসেবে কাজ করছে। মুসলিম দেশগুলো একজোট হলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই পাল্টে যেতে পারে। কাতারে ইসরায়েলি হামলার পর আরব দেশগুলো এক নতুন অবস্থানে দাঁড়িয়েছে। দোহা সম্মেলনের ঘোষণা কেবল রাজনৈতিক নয়, এটি সামরিক প্রতিশ্রুতি এবং মধ্যপ্রাচ্যের নতুন অধ্যায়ের সূচনা। মুসলিম বিশ্ব কি সত্যিই ঐক্যবদ্ধ হবে, নাকি পশ্চিমা চাপ ও কূটনৈতিক জটিলতায় আবারও থেমে যাবে, যার উত্তরে নির্ধারণ করবে ভবিষ্যতের মধ্যপ্রাচ্য। ইসরায়েল শত্রু, ব্যবস্থা নিতে হবে। আরব ইসলামিক নেতাদের এই তীব্র আহ্বান মধ্যপ্রাচ্যের আকাশে প্রতিধ্বনি করছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের পর ইসলামিক বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে। দোহায় মিলিত আরব ও মুসলিম নেতারা একটি যৌথ বিবৃতি গ্রহণ করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, খসড়া অনুযায়ী তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক পুনর্মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে। গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধ করার জন্য আইনি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়াও ফিলিস্তিনিদের উপর নেওয়া পদক্ষেপের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। উপসাগরীয় দেশগুলো তাদের নিজস্ব মাটিতে ইসরায়েলের হামলার পর দোহায় বিশেষ প্রতিরক্ষা সভা ডেকেছে। জিসিসি ঘোষণা করেছে যে তাদের যৌথ প্রতিরক্ষা সংস্থা এই ঘটনার উপর আলোচনা করবে এবং যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার জন্য কার্যক্রম গ্রহণ করবে। দোহা সম্মেলনে কাতারের ৪৫ বছর বয়সী আমির শেখ তামিম বিন হামাদ আল থান তীব্র ভাষায় ইসরায়েলের নীতি নিয়ে কটূক্তি করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যদি ইসরায়েল হামাসের নেতৃত্বকে হত্যা করতে চায় তাহলে কেন তারা আলোচনার চেষ্টা করছে, এবং যদি তারা বন্দীদের মুক্তির জন্য আলোচনা করতে চায় তাহলে কেন তারা আলোচনায় জড়িত সবকেই হত্যা করছে। তিনি আরো বলেন, আমরা কিভাবে ইসরায়েলি প্রতিনিধিদের গ্রহণ করব যখন তারা তাদের পাঠিয়েছে তারা আমাদের দেশে বোমা হামলার পরিকল্পনা করছে। তারা স্পষ্ট করে জানাচ্ছে এই আক্রমণ নির্লজ্জ, বিশ্বাসঘাতক এবং কাপুরুষোচিত। ইসরায়েলি সরকার বিশ্বাস করে যে তারা আরবদের প্রতিবারই নতুন পরিস্থিতির মুখোমুখি করছে, যাতে তারা আগের ভুল ভুলে যায় এবং নতুন পরিস্থিতিতে আলোচনার মধ্যে ফাঁদে ফেলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী, যিনি গত 2 বছরে মধ্যপ্রাচ্যের চেহারা বদলের গর্ব করেন, আসলে স্বপ্ন দেখেন যে আরব অঞ্চল ইসরায়েলের প্রভাবের মধ্যে থাকবে। এটি একটি বিপজ্জনক ভ্রান্তি। আরব বিশ্ব এবং ইরান, বিশেষ করে ইরানের শক্তিশালী সামরিক উপস্থিতি এবং কৌশলগত প্রভাব এখন এই সংকটকে নতুন মাত্রা দিচ্ছে। ইরান বিশ্বাসযোগ্যভাবে সমর্থন দিচ্ছে ফিলিস্তিন এবং মুসলিম বিশ্বের ঐক্যের জন্য। ইরানের প্রেসিডেন্ট এবং সৌদি যুবরাজ একমত হয়েছেন, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হলে ইসরায়েল কোনো দেশকে আক্রমণ করার সাহস পাবে না। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের মূল লক্ষ্য সত্যিই গাজাকে মানুষের জন্য অযোগ্য করে তোলা এবং বাসিন্দাদের স্থানচ্যুতির পথ প্রশস্ত করা। আলোচনার নামে এটি চলছে এক হাতে আলোচনার ভান, অন্য হাতে সম্পূর্ণ ধ্বংসের পরিকল্পনা। দোহা থেকে উঠছে ইতিহাস গড়ার ধুমায়। আরব ও ইসলামিক বিশ্বের চোখ এখন এক হয়ে সামনে এগোচ্ছে। একই দিকে রাজনৈতিক কূটনীতি, অন্যদিকে শক্তিশালী সামরিক প্রস্তুতি। মধ্যপ্রাচ্য যেন এক নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায়ে প্রবেশ করেছে। যেই মুহূর্তে আলোচনার পরিশেষে কার্যক্রম শুরু হবে, সেই সময়ের জন্য পুরো বিশ্ব টানাপোড়েনে। আরব ইসলামিক ঐক্য কি ইসরায়েলের বিরুদ্ধে শক্তি দেখাতে পারবে, নাকি ইসরায়েল আবারও কৌশল চালাবে? ন্যাটোকে চ্যালেঞ্জ ছুড়ে দিল রাশিয়া। পোল্যান্ডের আকাশে ফরাসি যুদ্ধ বিমান রাফালের গর্জন। সীমান্তে টহল দিচ্ছে ন্যাটোর 40,000 সেনা। উদ্দেশ্য একটাই, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভয় দেখানো। কিন্তু হুকটা এখানে, পুতিন ভীত হননি, বরং দিলেন চমকে দেওয়া জবাব। আকাশ কাঁপিয়ে একের পর এক হাইপারসনিক মিসাইল ছুড়ে দিল রাশিয়া। যেন ইটের বদলে পাটকেল নয়, পাটকেলের বদলে বজ্রপাত।
শুধু পোল্যান্ড নয়, রোমানিয়ার আকাশেও ঢুকে পড়ল রুশ ড্রোন। ইউক্রেন সীমান্তে নজরদারিতে থাকা রোমানিয়ার যুদ্ধ বিমান হঠাৎই দেখতে পায় দক্ষিণ সীমান্ত ঘেঁষে উড়ে আসছে রাশিয়ার ড্রোন। এ যেন স্পষ্ট বার্তা, ইউক্রেনের গণ্ডি পেরিয়ে ন্যাটোকেও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মস্কো। 3 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ এখন নতুন রূপ নিচ্ছে। শান্তির বদলে অশান্তি, আলোচনার বদলে আগুন। আর এর মাঝেই রাশিয়া দেখিয়ে দিচ্ছে তাদের আসল শক্তি। সিনেমার দৃশ্যের মতো উত্তেজনা তৈরি হলো ব্যারেন্টস সাগরে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানালো, সেখানে জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছে। এই মিসাইল এত দ্রুত ছুটে যায় যে প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে পড়ে। একই সময়ে আকাশে গর্জন তুলল রাশিয়ার সুখোই সুপারসনিক বোমারু বিমান। নিখুঁত আঘাতে ধ্বংস হলো লক্ষ্যবস্তু। এখানেই শেষ নয়, রাশিয়া বেলারুশ যৌথ সামরিক মহড়ায় প্রকাশিত ফুটেজ যেন যুদ্ধ সিনেমার ট্রেলার। উপকূল থেকে ছুটছে মিসাইল, সমুদ্রের মাঝে উদ্ধার অভিযান, স্থলভাগে ট্যাঙ্ক ও সাজোয়া বহরের গর্জন। সৈন্যরা প্রশিক্ষণ নিচ্ছে কমান্ড পোস্ট দখল আর যোগাযোগ কেন্দ্র সুরক্ষার। আকাশে উঠছে অ্যাটাক হেলিকপ্টার, গাইডেড মিসাইল ছুড়ে নিখুঁত নিশানায় ধ্বংস করছে শত্রুপক্ষের বিমান। রাশিয়ার আসল চমক, অপ্রতিরোধ্য নামে খ্যাত হাইপারসনিক মিসাইল পরীক্ষার প্রস্তুতিও চলছে। যে মিসাইলের গতির সামনে দাঁড়িয়ে থাকা মানেই ধ্বংস। যদিও মস্কো দাবি করছে এই মহড়া প্রতিরক্ষামূলক, ন্যাটোকে আক্রমণ করার উদ্দেশ্য নেই, কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। পোল্যান্ড আর রোমানিয়ার আকাশে রুশ ড্রোনের অনুপ্রবেশ এখন উত্তেজনাকে আগুনে ঘি ঢেলে দিয়েছে। ন্যাটোর শীর্ষ দেশগুলো দিশেহারা। কোথায়, কখন, কিভাবে আঘাত আসবে কেউ জানে না। ইউক্রেন সীমান্তে ইতিমধ্যে যুদ্ধ বিমান মোতায়েন করেছে তারা, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, পুতিনের হাইপারসনিক শক্তির সামনে ন্যাটোর প্রস্তুতি কতটা কার্যকর। রাশিয়া শুধু ইউক্রেন নয়, পুরো ন্যাটোকেই কি নতুন যুদ্ধে টেনে নিচ্ছে? পোল্যান্ড, রোমানিয়া, এমনকি বাল্টিক সাগর, সবখানেই যেন শুরু হয়ে গেছে ঠান্ডা যুদ্ধের নতুন অধ্যায়। একটাই ব্যাপার পরিষ্কার, পুতিন দেখিয়ে দিয়েছেন ভয় দেখানো যায় না রাশিয়াকে, বরং রাশিয়াই এখন ভয় দেখাচ্ছে বিশ্বকে।